আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাসে। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আঞ্জুয়ারা বেগম, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বরাবরের মতো হাজির হয়েছি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের একটি কবিতা। কবিতাটির নাম গরবিনী মা জননী। গরবিনী মা জননী। কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর। আচ্ছা, তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বই খাতা নিয়ে রেডি হয়ে যাও এবং ক্লাসে মনোযোগ দাও এবং সবাই ক্লাসে মনোযোগী হবে। বন্ধুরা খেয়াল করবে, কবিতাটির নাম গরবিনী মা জননী। এখানে আমরা দেখতে পাচ্ছি গরবিনী শব্দটি অর্থ হচ্ছে গর্বিত। মা জননী হচ্ছে যিনি আমাদের জন্ম দেন, তাকে আমরা মা বলি বা জননী বলি। কিন্তু কবি সিকান্দার আবু জাফর মা জননী বলতে এখানে দেশমাতৃকা বাংলাকে বুঝিয়েছেন। অর্থাৎ দেশমাতৃকা বাংলা কেন গর্বিত সেই বিষয়টি তিনি এই গরবিনী মা জননী কবিতায় তুলে ধরেছেন। এখন কবিতাটি পড়ার আগে আমরা কবি সিকান্দার আবু জাফর সম্পর্কে একটু পরিচিত হয়ে নিব। তোমরা সবাই খেয়াল করে দেখো, একটি পোস্টার পেপারে আমি দেখাচ্ছি যে কবি সিকান্দার আবু জাফরের কবি পরিচিতি। কবি সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেছেন 1919 সালে, অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে, এবং তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। সিকান্দার আবু জাফর বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। তিনি একাধারে কবি, নাট্যকার ও সাংবাদিক। তিনি তার লেখায় সবসময় পাকিস্তানি শাসক এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং সেগুলোই তার লেখায় ফুটিয়ে তুলেছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে প্রসন্ন প্রহর, তিমিরান্তিক, বাংলা ছাড়ো, এবং তার একটি বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলা। এখানেও তিনি দেশপ্রেম, সিরাজউদ্দৌলার যে দেশপ্রেম সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেছেন 1975 খ্রিস্টাব্দে। এখন আমরা সিকান্দার আবু জাফরের পরিচিতি সম্পর্কে জানলাম এবং এটা মনে রাখার চেষ্টা করব, কারণ এখান থেকে আমাদের জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসে। কবি সিকান্দার আবু জাফর রচিত গরবিনী মা জননী কবিতাটি এবার আমরা আবৃত্তি করব। তোমরা সবাই বইয়ে দেখো এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। গরবিনী মা জননী, সিকান্দার আবু জাফর। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে, কার পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেঝেই চলে। রোজ ভোরেকে শিশির খোপায়, বকুল জুথির গন্ধ মাখে, কার দুপুরের তন্দ্রা বেজে, ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। কামার কুমোর জেলে চাষি, বাউল মাঝি ঘর উদাসী, কার ছেলেরা নিত্য হাজার, মরণ মারে দণ্ডগণে, ছেলের বুকের খুন ছোপানো, কোন জননীর আঁচল কোণে। দুর্বাগিনী কার মেয়েরা, কান্না ফুলের নকশা বনে। সেই মাকে যার হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা, দুঃখের দুপে সুখ পুড়িয়ে তার ছেলে মুখ উজ্জ্বল রাখি। তুই তো সে মা, ও মা তুই তো রে সেই গরবিনী, রক্তে দোয়া সরোজিনী, চিত্তভূমি বাংলারে, যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলারে। আচ্ছা, অসম্ভব সুন্দর একটি কবিতা কবি সিকান্দার আবু জাফর রচিত, এবং এই কবিতাটি নেওয়া হয়েছে
কবির বিখ্যাত কাব্যগ্রন্থ বাংলা ছাড়ো কাব্যগ্রন্থ থেকে। এখন কবিতাটি আবৃত্তি করা শেষ। আমরা এখন জানবো এই কবিতায় কিছু শব্দ আছে যে শব্দগুলোর অর্থ তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। আসো এবার আমরা এই শব্দগুলো সম্পর্কে একটু জেনে নেই, অর্থাৎ শব্দগুলোর অর্থ সম্পর্কে জানবো। আর শব্দের অর্থ জানাকেই বলা হয় শব্দার্থ। তাহলে আমরা এবার কি সম্পর্কে জানবো? শব্দার্থ। এখানে আমরা করবিনী মাজননী কবিতা দেখতে পাচ্ছি তোর মতো আর পুণ্যবতী। এখানে পুণ্যবতী শব্দটির অর্থ হচ্ছে পুণ্য বা ভালো কাজ করে এমন নারী। তারপরে আছে সবুজ তৃণের আসল বুকে। এখানে তৃণ শব্দটির অর্থ হচ্ছে ঘাস। এটাতে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, ঘাস। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাউল মাঝি ঘর উদাসী। এখানে ঘর উদাসী শব্দটির অর্থ হচ্ছে সন্ন্যাসী, অর্থাৎ যে ঘর ছাড়া, সন্ন্যাসী। তারপরে আছে সোপানো। অর্থ হচ্ছে সোপ, অর্থ হচ্ছে সাপ বা রং। আর সোপানো অর্থ হচ্ছে রাঙ্গানো। তারপরে আছে তোমরা খেয়াল করবে ভালো করে শব্দগুলোর অর্থ, তাহলে প্রশ্ন একটু লেখার সময় সহজ হবে। তারপরে আসছে দুর্ভাগিনী। দুর্ভাগিনী শব্দটির অর্থ হচ্ছে হতভাগিনী। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্করের দুর্বিপাকে, অর্থাৎ ভয়ঙ্কর শব্দটির অর্থ হবে ভীতিকর, যা দেখে ভয় লাগে, ভীতিকর। তারপরে আছে দুর্বিপাকে। অর্থ হচ্ছে দুর্ঘটনা। তারপরে আমরা দেখতে পাচ্ছি শাসন কারা। বুলেট ফাঁসির শাসন কারা শব্দের অর্থ হচ্ছে পাকিস্তানি শাসন, যা কারাগারের সাথে তুলনা করা হয়েছে। এছাড়া আরো কিছু শব্দ আছে, যেমন ধরো উজ্জ্বল শব্দটির অর্থ হচ্ছে উজ্জ্বল। এরপরে আরো কিছু শব্দ আছে, যেমন জল অর্থ হচ্ছে রক্তে ধোয়া সরোজিনী শব্দটির অর্থ হচ্ছে সরোজ শব্দের অর্থ। এখানে আমরা দেখি সরোজ অর্থ পদ্ম, এবং সরোজিনী হচ্ছে স্ত্রীলিঙ্গ পদ্মের। সরোজিনী হচ্ছে পদ্মের স্ত্রীলিঙ্গ। এখানে কবি দেশমাতৃকাকে কোমল পদ্ম
জনপদের সাথে তুলনা করেছেন। তারপরে আছে চিত্তভূমি। চিত্তভূমি শব্দের অর্থ হচ্ছে হৃদয় ভূমি। হৃদয় ভূমি। তাহলে শিক্ষার্থীরা আমরা অনেকগুলো শব্দ সম্পর্কে জানলাম, যেটা আমাদের কবিতাটি বুঝতে সাহায্য করবে। এবার আমরা কবি সিকান্দার আবু জাফর গরবিনী মাজননী কবিতায় কি বোঝাতে চেয়েছেন, অর্থাৎ আমাদের এই দেশ কেন গর্বিত, দেশ মাতৃকা বাংলা কেন গর্বিত, সেটি তিনি কি বলতে চেয়েছেন সেটা সম্পর্কে আমরা জানব। এবং এটা জানতে গেলে অবশ্যই আমাদের কবিতাটি আরেকবার পড়তে হবে। এখানে দেখো, ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মা কে। এখানে আমার জন্মভূমি বাংলাদেশকে কবি মায়ের সাথে তুলনা করেছেন। মা যেমন আমাদের জন্ম দেয়, লালন পালন করে, তেমনি আমরা এই দেশে বাস করি, লালিত পালিত হই, এবং এই দেশকেই কবি এই জন্য পুণ্যবতী এবং ভাগ্যবতী বলেছেন। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে, অর্থাৎ আমাদের দেশ নদীমাতৃক দেশ, এবং এই দেশের বুকে অসংখ্য নদী এঁকে বেঁকে বয়ে গেছে, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, এরকম ছোট বড় অসংখ্য নদী। যে নদীগুলো কে কবি বলেছেন যে এগুলো নদীর কাজল হিসাবে, আমরা যেমন চোখে কাজল দেই তেমনি নদীর কাজল হিসাবে বলেছেন। কার পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে, অর্থাৎ এই দেশে আমরা চলতে ফিরতে যে চলাফেরা করি এবং যে মাটির উপর চলাফেরা করি, এই মাটির যে ধুলো, এই ধুলো আমাদের পায়ে লেগে যায়, এবং সেটা কে কবি যে নুপুর পরা হয়, মেয়েরা যে নুপুর পরে পায়ে, সেই নুপুরের সাথে তুলনা করেছেন। এবং সেই মাটি যে আমাদের পায়ে লাগে সেটা দুপুরে সন্ধ্যায় সবসময়ই লাগে। রোজ ভোরে কে শিশির কোপায় বকুল জুথির গন্ধ মাখে। রোজ ভোরে কে শিশির কোপায় বকুল জুথির গন্ধ মাখে। কবি এখানে বলেছেন, এখানে আমরা দেখতে পাই প্রতিদিন সকালবেলা, শীতকালে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন দেখি বিভিন্ন ধরনের ফুল ফোটে, এবং ফুলের সুবাসে বা গন্ধে আমাদের মন ভরে যায়। যেমন বকুল, জুথি, তারপরে হচ্ছে গোলাপ, হাসনা, হেনা, এরকম বিভিন্ন রকমের ফুল ফোটে। সেই ফুলের গন্ধ মেখে যে আমাদের মন বিমোহিত হয়, সেটা কবি এখানে তুলে ধরেছেন। কার দুপুরের তরা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। এখানে আমরা দেখতে পাই বাংলাদেশের গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ দুপুরে খাওয়ার পরে বিশ্রাম বা ঘুমিয়ে পড়ে, এবং সেই সময় একটা নীরবতা বিরাজ করে। সেই নীরবতার সময় যে পাখি ডাকে, যেমন ঘুঘু, এই ঘুঘুর যে ডাক, সেই ডাককে কান্না বা বিলাপের সাথে কবি তুলনা করেছেন, এবং সেটা এই আমার দেশেই হয়। কামার কুমোর জেলে চাষি, বাউল মাঝি খর উদাসী। এখানে আমরা দেখতে পাই আমাদের এই জন্মভূমিতে বিভিন্ন পেশার মানুষ বাস করে, যেমন কামার, কুমোর, জেলে, চাষি, বাউল, মাঝি অর্থাৎ যারা গান গায়, ঘর উদাসী অর্থাৎ সন্ন্যাসী যারা ঘরে থাকতে পছন্দ করে না, ঘুরে বেড়াতে পছন্দ করে। এছাড়া বিভিন্ন কর্মজীবী মানুষ আছে, কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ড বলে। এবং এই যে কর্মজীবী মানুষ, এরাই যখন মা অর্থাৎ এই জন্মভূমি বিপদে পড়ে, তখন তারা এই যে মরণ মারের দণ্ডবনে, অর্থাৎ যে আঘাত থেকে প্রাপ্ত শাস্তি আসে, সেটা দেশকে না দিয়ে এই যে বিভিন্ন পেশার মানুষ তারা মাথা পেতে নেয়। এখানে এই বিষয়টাই তুলে ধরা হয়েছে। ছেলের বুকের কোন ছুপানো, কোন জননীর আঁচল কোণে, দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে। এখানে আমরা দেখতে পাই ছেলের বুকের কোন ছুপানো। এখানে আমরা দেখতে পাই যে আমাদের যে ছেলেরা দেশের
দেশের ছেলেরা, দামাল ছেলেরা আছে, তারা আমরা দেখতে পাই যে মায়ের আঁচলের কোণে থাকতেই পছন্দ করে। কিন্তু যখন এই দেশ কোনো বিপদে পড়ে, তখন এই মায়ের আঁচল থেকে ছেলেরা বের হয়ে যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এবং সেটা আমরা 1952 সালে, 1971 সালে মুক্তিযুদ্ধ, 1969 সালের গণ অভ্যুত্থান, সেই সময় যে এই দেশের দামাল ছেলেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সেটা আমরা দেখতে পাই। এবং এই ছেলেরা শহীদ হওয়ার ফলে যে মেয়েরা বা মায়েরা দুর্ভাগ্যজনকভাবে কান্না করে বা শোক পালন করে, সেই শোকের যে নকশা বনে, সে কথাটি কবি সিকান্দার আবু জাফর এই চরণে তুলে ধরেছেন। এরপরে আমরা যে দেখি সেটি হচ্ছে সেই মাকে যার হাজার হাজার মানাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ং করে দুর্বিপাকে। অর্থাৎ এখানেও আমরা দেখি যে জন্মভূমি বাংলা যখন ভয়ঙ্কর দুর্বিপাক অর্থাৎ ভীতিকর দুর্ঘটনায় পতিত হয়, তখন এই মা নাম ডাকা অর্থাৎ এই যে দেশকে ভালোবাসা, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেই এবং ঝাঁপিয়ে পড়ি, সেই কথাটি কবি এখানে তুলে ধরেছেন। কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা, দুঃখের দুঃখে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। অর্থাৎ এখানে যে কার ছেলে মা অর্থাৎ এই দেশের ছেলেরা যখন বুলেট ফাঁসির অর্থাৎ শাসন কারা, পাকিস্তানি দুঃশাসন ছিল, যে দুঃশাসনকে পাকিস্তানি কারাগারের সাথে তুলনা করা হয়েছে, এই দুঃশাসনের বিরুদ্ধে এই দেশের দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়ে, বুলেটের সামনে তারা ঝাঁপিয়ে পড়ে এবং নিজের জীবন দিয়ে এই দেশকে স্বাধীনতা এনে দেয় এবং দেশের মুখ উজ্জ্বল রাখে। এই কথাটি কবি এখানে তুলে ধরেছেন। তুই তো সে মা, ও মা তুই তো রে সেই গর্বিনী, রক্তে ধোয়া সরোজিনী, যুগ চেতনা চিত্তভূমি, নিত্যভূমি বাংলারই। এখানে এই যে দেশের জন্য ভালোবাসা, দেশপ্রেম এবং এই দেশের জন্য ভালোবাসা, দেশপ্রেম, এই জন্যই কিন্তু আমার এই দেশমাতৃকা বাংলা গর্বিত। এবং এই গর্বিত দেশকে কবি আরো তুলনা করেছেন রক্তে ধোয়া সরোজিনী, অর্থাৎ সরোজ শব্দের অর্থ হচ্ছে পদ্ম, এবং এই পদ্মকে আমরা স্ত্রীলিঙ্গ হিসেবে দেখতে পাই সরোজিনী, যেটা কোমল পদ্মের সাথে তুলনা করা হয়েছে এবং সেটা অর্জিত হয়েছে রক্তের বিনিময়ে। যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলারে, অর্থাৎ যুগের চেতনায়, যুগের আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে আমার যে দেশ আবহমান ধরে আসছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই কথাটি কবি এখানে তুলে ধরেছেন। আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম এবার কবিতাটি পড়ে? এই কবিতাটি পড়ে যে আমরা বিষয়গুলো, চরণগুলো বিশ্লেষণ করলাম, এটা আরো ভালো করে জানতে গেলে আমাদেরকে আরেকটু কবিতার বিষয়বস্তু বা মূল বক্তব্য সম্পর্কে জানতে হবে। মূল বক্তব্য হচ্ছে যে কবি সিকান্দার আবু জাফর তার এই কবিতাটি নেওয়া হয়েছে তার বাংলা ছাড়ো কাব্যগ্রন্থ থেকে, এবং এই কবিতায় তিনি দেশমাতৃকাকে পুণ্যবতী, ভাগ্যবতী বলেছেন এবং এই গর্বিত হয়ে ওঠার কারণ অন্বেষণ করেছেন। অর্থাৎ এখানে তিনি বলতে চেয়েছেন বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে পরিবেশ, প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। শ্রমজীবী, কৃষিজীবী থেকে শুরু করে সব পেশাজীবী সন্তান এই মায়ের কোল জুড়ে থাকে। এই মাকে রক্ষা করার জন্য এই সন্তানরা শত কষ্ট করে, তবে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারকে তারা মেনে নিতে পারে না। এখানে আমরা আরো দেখতে পাই মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতেও দ্বিধা করে না। আবার এই মাকেও সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয় এবং সন্তানকে সাহস ও শক্তি যোগাতে হয়। দেশমাতৃকাকে সকল দুঃশাসন থেকে রক্ষার জন্য মায়ের সন্তানরা ঝাঁপিয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই যে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয় করে দুর্বিপাকে। দেশমাতৃকাকে রক্ষার জন্য মায়ের সন্তানরা ঝাঁপিয়ে পড়ে। তারা যে কোনো দুঃসময়ে জেল জুলুম, ফাঁসির দণ্ড মাথায় নিয়ে নিজের সুখ শান্তি আলস্য পরিহার করে দেশের জন্য আত্মত্যাগ করতে দ্বিধা করে না। যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় যে সন্তানরা
সাহসের সাথে সংগ্রাম করে, আত্মত্যাগ করতে দ্বিধা করে না, সংগ্রামের পথ বেছে নেয়, তাদের জন্য বাংলাদেশ অর্থাৎ এই দেশ মাতৃকা বাংলা আমার জন্মভূমি সত্যি গর্বিত। এবং প্রকৃতপক্ষে বাংলার মাটি সাহসী ও সংগ্রামী জনতার ভিত্তিভূমি। তাহলে শিক্ষার্থীরা আমরা বেশি বেশি এই যে কবি সিকান্দার আবু জাফর কবিতাটি লিখেছেন এবং আমরা যে পড়ব, এই পড়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে, আমাদের মধ্যে স্বদেশ চেতনা বহিঃপ্রকাশ ঘটাতে হবে এবং সেটা ঘটাতে গেলে আমাদেরকে বেশি বেশি দেশপ্রেমমূলক কবিতা পড়তে হবে। এবং এটাও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ। তোমরা বাড়িতে বসে বেশি বেশি করে দেশপ্রেমমূলক কবিতা পড়বে। এখন আমরা কবিতাটি কবি সিকান্দার আবু জাফরের পরিচিতি, গর্বিণী মা জননী কবিতাটি আবৃত্তি এবং কবিতাটি যে বিশ্লেষণ করা হলো সব সম্পর্কে জানলাম। এবং আমাদের যেহেতু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং মূল উদ্দেশ্যই হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করা, তাহলে আমাদেরকে এটা করতে গিয়ে আমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আমরা এই কবিতাটা পড়লাম, সেখান থেকে কিছু উদ্দীপক আসবে, সেই উদ্দীপক অনুযায়ী আমাদেরকে পরীক্ষার প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং এই উত্তর লিখতে গেলে আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে এবং আশা করি তোমরা সেই ধারণাটি পেয়েছো। এখন আমরা সৃজনশীল লিখতে গেলে যে বিষয়গুলো লিখতে হয়, প্রশ্নগুলো লিখতে হয়, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এটা হচ্ছে ক নাম্বারে থাকে জ্ঞানমূলক। যেমন ধরো সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন, এরকম প্রশ্ন থাকলে বলা হবে জ্ঞানমূলক। যেমন তিনি জন্মগ্রহণ করেন 1919 সালে। তারপর আছে খ নাম্বার অনুধাবনমূলক। অর্থাৎ যেমন ধরো গরবিনী অর্থাৎ রক্তে দোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে, চরণটিতে কি বোঝায়, এরকম যদি কোনো বোঝানো বা ছোট ব্যাখ্যা থাকে তাহলে সেটাকে বলা হবে অনুধাবনমূলক প্রশ্ন। তারপর আছে প্রয়োগমূলক। অর্থাৎ আমরা কবিতাটি পড়লাম এবং উদ্দীপক যে থাকবে সেটা পড়ে সে অনুযায়ী উত্তর লিখতে হবে। ঘ নাম্বার হচ্ছে উচ্চতর দক্ষতা সম্পন্ন। এটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে বা তাৎপর্য ব্যাখ্যা করতে হবে বা তুলনামূলক আলোচনা করতে হবে। আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা অবশ্যই প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এখন তোমাদের জন্য যে বিষয় সেটা হচ্ছে আমি একটু বাড়ির কাজ দেব এবং তোমরা লিখে নিবে খাতায় এবং বাসায় করবে। বাড়ির কাজ হচ্ছে 1 নম্বরে ওরে আমার মা জননী কে কাকে কেন মা জননী বলে সম্বোধন করেছেন। এখানে আমরা তাহলে কি পাইলাম, জ্ঞানমূলক প্রশ্ন কে কাকে এটাও জ্ঞানমূলক এবং কেন এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। অর্থাৎ একই প্রশ্নে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক উল্লেখ করা হয়েছে। 2 নম্বরে হচ্ছে যুগের ও সময়ের দাবি রক্ষা করে কারা কেন। এখানে আমরা জ্ঞানমূলক প্রশ্ন পাচ্ছি এবং অনুধাবনমূলক প্রশ্ন পাচ্ছি। 3 নম্বর হচ্ছে ভয়ঙ্করের দুর্বিপাকে চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে তো আমরা জানি যে ভয়ঙ্করের দুর্বিপাকে অর্থ হচ্ছে ভয়ঙ্কর ভীতিকর দুর্বিপাক দুর্ঘটনা